Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হরর নাইট এপিসোড শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, হরর নাইট এপিসোড প্রতি শনিবার রাত 10:59 একটি ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। রিমেম্বারিং স্টোরিজ এপিসোডের পরিবর্তে আমরা হরর নাইট এপিসোডটি আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকের যে এপিসোডটি, এই এপিসোডে যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইমরান হোসাইন ভাই। উনি ইতোপূর্বেও আমাদেরকে বেশ কিছু ঘটনা পাঠিয়েছিলেন। ওনার বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায়। বর্তমানে চাকরি সূত্রে ঢাকার উত্তরাতে তিনি অবস্থান করছেন। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার এক দাদির কাছ থেকে সংগ্রহ করেছেন, আর ঘটনাটি ওই দাদির বাবার সাথে ঘটেছিল। বিশেষ কিছু কারণে ঘটনার এক্স্যাক্ট স্থান সম্পর্কে উনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছিলেন, কারণ তথ্যগুলো উপস্থাপন করলে নতুন করে অনেক বিষয় সামনে চলে আসবে, ঝামেলা হতে পারে। এই কারণে মূলত উনি সেই বিষয়গুলো একটু এড়িয়ে গিয়েছেন। আর ওই দাদিও যেহেতু এই তথ্যগুলো প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছিলেন, এই কারণেই মূলত উনি এটি দেননি। যাই হোক, ঘটনাটি লোহাগাড়া উপজেলারই খুবই নামকরা একটি গ্রামে ঘটেছিল। প্রিয় লিসেনার্স, ঘটনাতে আমরা ঢোকার আগে একটি অনুরোধ কিন্তু করব, যারা এই ঘটনা শোনা শুরু করেছেন আমাদের লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আজকের এই ঘটনার লিঙ্কটি অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করে দিতে পারেন। চলুন চলে যাই আমাদের মূল ঘটনায়। ঘটনার সময়কাল এটি মুক্তিযুদ্ধেরও আরও বেশ আগে। সালটা সম্পর্কে ওই দাদি ভালো করে বলতে পারেননি। উনি বলেছেন হয়তোবা 60-62 সাল এরকম হবে আর কি। আর উনি এই ঘটনাটি খুব ভালোভাবে বলেছিলেন ইমরান হোসাইন ভাইকে। উনি যতটুকু শুনেছিলেন, উনি তো সময় খুব বেশি বড় ছিলেন না, ছোটই ছিলেন। তো যাই হোক, এই যে দাদি, এই দাদির বাবার নাম ছিল রাঙা মিয়া। রাঙা মিয়া নামে উনি বেশ পরিচিত ছিলেন। হয়তোবা গ্রামের এখনও অনেক মুরব্বী এই রাঙা মিয়াকে চিনে থাকবেন, এরকম লোক জীবিত আছেন। এই রাঙা মিয়া ছিলেন খুবই সাহসী এবং বদমেজাজি একজন মানুষ। শারীরিক গঠনের দিক দিয়ে তিনি ছিলেন মাঝারি উচ্চতার, গায়ের রং ছিল কালো এবং খুব শক্তিশালী মানুষ ছিলেন আর কি। ওই এলাকার মোটামুটি সবাই তাকে খুব ভালো করে ওই সময়ে চিনত। তিনি মূলত ক্ষেত খামারের কাজ করতেন, পাশাপাশি খালে মাছ ধরা, গরু চড়ানো, রাতে মাঠে ফসল পাহারা দেওয়ার কাজ উনি করতেন। আর যেহেতু উনি খুব বদমেজাজি মানুষ ছিলেন, এতটাই বদমেজাজি ছিলেন যে প্রতিবেশী যারা ছিলেন তাদের কোনো গবাদি পশু যদি ভুল করে তার বাড়ির আঙিনায় চলে আসতো, তাহলে এই রাঙা মিয়া হাতের কাছে যা পেত তাই দিয়ে ওগুলোকে আঘাত করত, আর তাদের মালিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। তো একদিন সন্ধ্যার দিকে, তখন মাগরিবের আজান দেয়নি, দিবে দিবে ভাব, মানে সন্ধ্যা নেমে এসেছে। ওই সময় তো আসলে এরকম ঘড়ির সময় ধরে আজান দিত না, তখন দেখতো সন্ধ্যা লেগে আসছে তখন আজান দিত, কারণ অনেক মসজিদে তো তখন ঘড়ি ছিল না, অনুমানের উপর ভিত্তি করে সাধারণত দিত, যেটা অনেক আগে থেকে হয়ে আসছে ওইভাবে আর কি। তো যাই হোক, তো এই রাঙা মিয়া মাঠ থেকে বাড়িতে আসেন। তো বলে রাখা ভালো, ওনাদের বাড়ির উঠোনের এক পাশে কিছু শাক সবজি লাগানো ছিল। তখন এই রাঙা মিয়া দেখেন একটি কালো গরু এই সবজি খেতে ঢোকার চেষ্টা করছে এবং চারপাশের বেড়াটা ভেঙে ফেলেছে। উনি তো এমনিতেই বদমেজাজি মানুষ, আর এটা দেখে তো তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। তিনি কাউকে কিছু না বলে একটা মোটা লাঠি নিয়ে সোজা গরুটাকে পেটাতে থাকে। গরুটা তখন তার ভাষায় আত্মচিৎকার করতে থাকে। এভাবে অনেকক্ষণ ধরে ওই গরুটাকে তিনি পেটান। গরুটা খুব আহত হয়। এরপর তিনি ওই গরুটাকে একটা গাছের সাথে বেঁধে রাখেন। তারপর তিনি বাড়ির ভিতরে ঢুকে তার স্ত্রীকে গালিগালাজ শুরু করেন। সে কেন এটা খেয়াল করেনি, এটাই তার অপরাধ। তারপর তার স্ত্রী তাকে বলে যে কোথায় গরু, চলো, আমি তো কোনো শব্দ পাইলাম না, কোনো বেড়া ভাঙার শব্দ তো আমি শুনলাম না।
তখন রাঙা মিয়া তার স্ত্রীকে দেখানোর জন্য নিয়ে আসেন যেখানে ওই গরুটাকে বেঁধে রাখা হয়েছে, এবং গরুটা যে সবজি ক্ষেত নষ্ট করছিল, বেড়া ভেঙে ফেলেছে, সেটাও দেখানোর জন্য আর কি নিয়ে আসেন আর কি। তারা দুজনেই আসেন, দেখে যে সবজি ক্ষেতটার বেড়া এলোমেলো ঠিকই, কিন্তু তিনি যে গরুটাকে বেঁধে রেখেছিলেন গাছের সাথে সেটিকে আর কোথাও দেখা যাচ্ছে না। রাঙা মিয়া তো অবাক, গরুটা গেল কোথায়? তিনি তো বেশ শক্ত করে গাছের সাথে বেঁধে রেখেছিলেন, কোনো গরু তো এভাবে ছুটতে পারে না। যাই হোক, তিনি চিন্তা করেন হয়তো কোনোভাবে ছুটে গেছে, যেতেই পারে, কিংবা যার গরু সে এসে খুলে নিয়ে গেছে। তারপর তিনি হাত মুখ ধুয়ে রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন। তখনকার দিনে কিন্তু সন্ধ্যার পরপরই রাতের খাওয়া খেয়ে সবাই শুয়ে পড়ত। মাঝরাতে তিনি একটা স্বপ্ন দেখেন। তিনি একটা ফাঁকা মাঠের ভিতর, সেখানে উঁচু একটা ঢিবির মতো, তার উপর তিনি দাঁড়িয়ে আছেন। চারদিকে মোটামুটি বেশ অন্ধকার। তারপর তিনি একটা শব্দ শুনতে পান। শব্দটা ছিল এমন, যদি কোনো গরু বা ষাঁড় রাগে ফসফস শব্দ করতে থাকে যেমন শোনায়, ঠিক তেমন। ধীরে ধীরে শব্দটা তীব্রভাবে বাড়তে থাকে। হঠাৎ করে তিনি দেখেন তার চারপাশে কয়েকজনের চোখ ভেসে ওঠে। চোখগুলো ছিল আগুনের গোলার মতো টকটকে লাল। মনে হচ্ছিল চোখগুলো খুবই রেগে আছে তার উপর। এরপর তিনি ভয়ঙ্কর একটা বিষয় লক্ষ্য করেন। এতক্ষণ তো কয়েকজোড়া চোখ ছিল, এখন সেগুলো আস্তে আস্তে মনে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। যতদূর তার চোখ যায় শুধু সেই আগুনের গোলার মতো চোখ দেখতে পাচ্ছেন তিনি, আর সেই সাথে চোখগুলো এক একটা অবয়বে পরিণত হচ্ছে। একসময় তিনি দেখেন সেগুলো বিশাল বিশাল এক একটা গরুতে রূপান্তরিত হচ্ছে। গরুগুলো তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন এই রাঙা মিয়া ভয়ে একদম পাথর হয়ে যান। তখন অবয়বগুলোর মধ্যে থেকে একটা অবয়ব বলে ওঠে, কিরে রাঙা মিয়া, তোকে তো এত সহজে ছাড়বো না। তুই আমার শরীরে আঘাত করেছিস। তুই যেভাবে আঘাত করেছিস, এটা কোনো মানুষ তার নিজের পালিত গরুকেও শত অপরাধের পরেও এরকম আঘাত করে না। তুই আমার উপর যে নির্যাতন করেছিস, এটি আমি ভুলতে পারছি না। এই কথা বলেই এই গরুগুলো, মানে যেগুলো ছিল সবগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন চিৎকার দিয়ে রাঙা মিয়া ঘুম থেকে লাফিয়ে ওঠে। পাশে তার স্ত্রী ছিল, তিনিও ধর্মর করে উঠে বসেন। তারপর তার স্ত্রীকে তিনি সবকিছু বলেন যে তিনি স্বপ্নে কি দেখেছেন। তার স্ত্রী বলেও কিছু না, এটা দুঃস্বপ্ন। রাঙা মিয়াও তাই ভাবেন যে এটা দুঃস্বপ্নই হবে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে যায়। রাঙা মিয়া মাঝে মধ্যেই সেই একই স্বপ্ন দেখতে থাকেন। তখন এই রাঙা মায়ের স্ত্রী বিষয়টি উপলব্ধি করতে পারেন যে কোনো একটা সমস্যা হচ্ছে তার সাথে। তখন তিনি এই রাঙা মিয়াকে নিয়ে একজন হুজুরের কাছে যান। হুজুর রাঙা মিয়াকে সাধারণ ঝাড়ফুঁক করে দেন, আর সাথে তেল পড়া পানি পড়া দিয়ে দেন, আর বলেন, রাঙা মিয়া যে গরুটাকে আঘাত করেছিল সেটা হয়তো কোনো স্বাভাবিক গরু ছিল না, হতে পারে কোনো জিন ছিল। তবে হুজুর স্পষ্ট করে কোনো কিছুই বলতে পারেন না। তবে তিনি রাঙা মিয়াকে সাবধানে থাকতে বলেন। তারপর বেশ কিছুদিন পার হয়ে যায়, মানে মাসখানেক পার হয়ে যায় আর কি। রাঙা মিয়ার সাথে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, শুধু মাঝে মাঝে স্বপ্ন দেখাটা ছাড়া। একদিন রাঙা মিয়া তার এক আত্মীয়ের বাড়িতে যান বেড়াতে। এই আত্মীয়ের বাড়ি ছিল এই রাঙা মিয়াদের বাড়ি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। হেঁটে যাওয়া আসা করলে 2.5 ঘন্টার মতো লাগে সময়। তো রাঙা মিয়া যেদিন বাড়িতে চলে আসবেন ওই আত্মীয় বাড়ি থেকে, সেই আত্মীয় তাদের বাড়ির জন্য কিছু পিঠা বানিয়ে দেন, যে বাড়িতে যাচ্ছ নিয়ে যাও ছেলেগুলোর জন্য। তো রাঙা মিয়া সেগুলো নিয়ে রওনা দিতে দিতে এশার আজান দিয়ে দেয়। আর এশার আজানের পরও 2-2.5 ঘন্টা হাঁটা তো কোনো ব্যাপার না আসলে। বেশ কিছুটা পথ উনি হেঁটে চলেও আসেন, কোনো সমস্যা হয় না। তো রাঙা মিয়ার বাড়ি পৌঁছাতে 1 কিলোমিটারের মতো পথ তখনও বাকি আছে। তখন রাঙা মিয়া একটা স্থানে এসে পৌঁছায়। জায়গাটা ছিল এমন যে বড় একটা ফসলের মাঠ, তার ভেতর দিয়ে চলে গেছে একটা কাঁচা মাটির রাস্তা। সেই রাস্তার মধ্যে আবার ছোট্ট একটা খালের মতো, সেটা পার হওয়ার জন্য একটা কালভার্ট রয়েছে। তবে খালে সে সময় পানি নেই বললেই চলে, কারণ তখন মোটামুটি ভালোই শীত পড়েছিল। তো রাঙা মিয়া হাঁটতে হাঁটতে কালভার্টের কাছে চলে আসেন। তখন তিনি কালভার্টের এক পাশে উঠেছেন, তখন রাঙা মিয়া দেখেন কালভার্টের অপর প্রান্তে কেউ একজন বসে আছে।
সেই জিনিসটা রাঙা মিয়ার দিকে পেছন করে বসে আছে, মানে পিঠ দিয়ে বসে আছে আর কি, আর তার মুখটা দুই হাঁটুর মধ্যে কিছুটা গুজে রেখেছে। রাঙা মিয়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসেন, কিন্তু সেই জিনিসটার মুখ তিনি দেখতে পাচ্ছেন না। তিনি একটি বিষয় খেয়াল করে আটকে ওঠেন। তিনি দেখেন ওই জিনিসটার মাথায় দুটো বড় বড় শিং। ভয় পেল, তিনি সাহস জুগিয়ে বলেন, এই কেড়ে ওখানে সর সামনে থেকে। তখন সেই জিনিসটা রাঙা মিয়ার দিকে তাকায়। রাঙা মিয়া দেখেন এটা দেখতে পুরো বডিটা স্বাভাবিক মানুষের মতো হলেও হাত এবং পায়ের আঙ্গুলের জায়গায় গরুর পায়ের মতো খুর। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো তার মাথাটা ছিল সম্পূর্ণ গরুর মতো, মাথায় বড় বড় দুটো শিং। এটা দেখে রাঙা মিয়া তো ভয়ে দিশেহারা হয়ে পড়েন। তিনি যে কি করবেন বুঝতেই পারছেন না। তারপরও নিজেকে সামলে নেন এবং বুদ্ধি করে ওনার সাথে থাকা একটা বিড়ি ধরান। এর মধ্যে সেই ভয়ানক জিনিসটা কথা বলে ওঠে, বলে, কিরে রাঙা মিয়া, চিনেছিস আমাকে? সেদিন তো খুব মেরেছিলি, আজকে কি করবি? আজকেও কি মারবি নাকি? কি ভেবেছিস এই যে বিড়ি ধরালি, এই বিড়ির আগুন তোকে বাঁচাতে পারবে আমার হাত থেকে? এই বলে জোরে জোরে ভয়ঙ্করভাবে হাসতে থাকে ওই অবয়বটি। এদিকে রাঙা মিয়া দেখেন যে তার আর মাত্র একটি বিড়ি অবশিষ্ট রয়েছে, মানে সারা পথ ধরে খেতে খেতে তো আসছে, এমনিতেই আসছে খেতে খেতে, তো উনি তো আর ভাবেন না এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশনে পড়বেন। যেহেতু একটি বিড়ি অবশিষ্ট রয়েছে, তখন রাঙা মিয়া মনে মনে ভাবেন আজকেই তার দিন শেষ। এর মধ্যে অবাক করে দিয়ে সেই জিনিসটা বলে ওঠে, রাঙা মিয়া, তোর হাতের পিঠাগুলো আমাকে দিয়ে দে, আমি খেতে খেতে যতটুকু সময় লাগবে এর ভিতরে যদি তুই পালাতে পারিস তাহলে আজকের মতো বেঁচে যাবি। এ কথা শুনে রাঙা মিয়া পিঠার হাড়িটা হাত থেকে ছুঁড়ে ওইখানে ফেলে দিয়ে দেন এক দৌড়। বেশ কিছুক্ষণ পর উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওই জিনিসটা তার পেছনে দৌড়াতে দৌড়াতে আসছে। এদিকে উনি এই সময়ের মধ্যে কিন্তু দৌড়াতে দৌড়াতে অনেকটা পথ চলেও এসেছেন ওনার বাড়ির কাছাকাছি। হঠাৎ করে তিনি তার পিঠে প্রচণ্ড এক আঘাত অনুভব করেন। এরপর উনি সেন্স হারিয়ে ফেলেন। যখন তার হুঁশ ফেরে তখন তিনি দেখেন তার বাড়িতে তার চারপাশে সব লোক বসে আছে। তো তিনি সবাইকে জিজ্ঞেস করেন তিনি বাড়িতে কিভাবে আসতেন। তখন বাড়ির লোকজন বলে যে সে বাড়ির কাছাকাছি পড়েছিল, কিছু লোক রাতের বেলায় তাকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে, ওই পথ দিয়ে ফিরছিল। তখন তো রাত খুব বেশি হয়নি, এই কারণেই তাকে ধরাধরি করে বাড়ি দিয়ে যায়। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছিল, তারপর তিনি পুরো ঘটনা সকলকে খুলে বলেন। বাড়ির সবাই তাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। আবারও তাকে হুজুরের কাছে নিয়ে যান। নিয়ে যেতে যেতে মোটামুটি সন্ধ্যা হয়ে যায়। হুজুর বলেন এশার নামাজের পর তিনি চেষ্টা করবেন সেই জিনটিকে হাজির করার। তো হুজুর চেষ্টা শুরু করেন। ওখানে তেমন কোনো লোক ছিল না, হুজুর ছিল, রাঙা মিয়া ছিল, রাঙা মিয়ার স্ত্রী ছিল, আর একজন আত্মীয় ছিল। উনি অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন রাঙা মিয়ার উপরে ওই জিনটাকে হাজির করার জন্য, কিন্তু কোনোভাবেই উনি সফলকাম হতে পারছিলেন না। এভাবে অনেক সময় চেষ্টা করার পর হঠাৎ করে ভয়ানক এক হুঙ্কার দিয়ে ওই জিনটা হাজির হয়। সাধারণত দেখা যায় যখন কোনো লোকের উপরে জিন হাজির করার চেষ্টা করা হয়, জিনটি ওই লোকের মধ্যে ঢুকে কথা বলে। কিন্তু হুজুরকে অবাক করে দিয়ে এবং উপস্থিত সকলকে অবাক করে দিয়ে ভয়ানক যে ব্যাপারটি ঘটে সেটা হলো ওই জিনটা রাঙা মিয়ার শরীরে হাজির না হয়ে ব্যতিক্রম যে ঘটনাটি ঘটেছিল সেটা হচ্ছে যে জিনটা সশরীরে এসে হাজির হয় এবং জিনটা তার নিজস্ব রূপে হাজির হয়। সে এক ভয়ানক দৃশ্য। হুজুর এই রকম এক দৃশ্য দেখে উনি কি জিন হাজির করে কি কথা বলবেন, উনি নিজেই ভয়ে অবস্থা খারাপ হয়ে যায়। উপস্থিত ছিলেন রাঙা মিয়ার স্ত্রী এবং তার আত্মীয়, এবং রাঙা মিয়া নিজেও এত লোকের সামনে এই জিনিসটা দেখে। উপস্থিত সকলে দেখতে পারেন যে এটার মুখ এবং মাথা হুবহু গরুর মতো, লম্বা দুটো বড় বড় শিং, চোখগুলো আগুনের মতো টকটকে লাল, এবং হাত এবং পায়ের আঙ্গুলের জায়গায় গরুর পায়ের মতো খুর রয়েছে, আর পুরো শরীরে বড় বড় পশম। হুজুর নিজেকে সামলে নিয়ে তাকে সুন্দর করে একটা সালাম দেন, কিন্তু ওই অভাবটা ওই সালামের উত্তর দেন না। ওই জিনটা হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই হুজুর, তোর কি জীবনের মায়া নাই? আমাকে কেন বিরক্ত করছিস? আমাকে কেন এত ডাকাডাকি করছিস?
তারপর হুজুর বলেন যে জনাব, আপনি কেন আল্লাহর এই বান্দাটাকে ভয় দেখাচ্ছেন? জিনটি আবারও হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমি ওকে কেন ভয় দেখাচ্ছি সেটা আমার কাছে জিজ্ঞেস না করে ওর কাছ থেকে শুনে নেয়। আমি এতদিন ধরে ওর বাড়ির পাশে তাল গাছে থাকি। এই এলাকার কেউ কখনো বলতে পারবে যে আমি কাউকে ভয় দেখিয়েছি, কারো কোনো ক্ষতি করেছি? ওই দিন কোনো একটা কারণে আমার ওই ক্ষেতের মধ্যে ঢোকার প্রয়োজন ছিল, কিন্তু আমি আমার নিজের সুরতে ঢুকতে পারছিলাম না, এই জন্য গরুর সুরতে ঢুকছিলাম। আমি তো ওর ক্ষেত নষ্ট করিনি, খালি কয়েকটা বেড়ার জায়গা সরে গিয়েছিল। আর এই কারণে ও যেভাবে আমাকে আঘাত করেছে, এটা কোনো মানুষ কাউকে করতে পারে না, শুধু অমানুষের পক্ষে এটা সম্ভব। সুতরাং আমাকে হাজির করে ওর প্রতি সহানুভূতি দেখানোর কোনো ধরনের চেষ্টা হুজুর তুই করবি না। আর যদি এই চেষ্টা তুই করিস, তাহলে রাঙা মিয়ার শাস্তি আমি কিছুটা সময় স্থগিত রেখে তোর পিছনে লাগবো, আর তোর পিছনে লাগলে তোর বংশসহ নির্বংশ করে দেব। সুতরাং আমাকে আর বিরক্ত করার চেষ্টা করবি না। আমি যে প্রতিজ্ঞা করেছি এটা আমি করবই। আমাকে কোনো ভোগ দিয়ে, কোনো গরু, ছাগল, খাসি, মুরগি দিয়ে, মিষ্টি দিয়ে আমাকে মানাতে পারবি না। কারণ এই ঘটনার পরে আমি আমার জিন সমাজে খুব হাসি ঠাট্টার পাত্র হয়েছি। সুতরাং এর প্রতিশোধ আমি নেবই। আমার আত্মসম্মানে আঘাত লেগেছে, এর থেকে আমি কখনোই পিছপা হব না। হুজুর বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু ওই জিনটা কোনোভাবে রাজি হয় না। সে রাঙা মিয়াকে মেরেই ছাড়বে এ কথা বলে ওই জিনটা ওখান থেকে চলে যায়। ইতোমধ্যে রাঙা মিয়ার স্ত্রী তো অজ্ঞান হয়ে গেছে যখনই ওই জিনিসটাকে দেখেছে। রাঙা মিয়া তো ভয়ে ভয়ে আছে, চোখ বন্ধ করে রেখেছে। আর তার যে আত্মীয়, সে ওই জিনিসটা দেখেই ঘরের বাইরে দৌড় দিয়ে চলে গেছে, পালিয়ে চলে গেছে। মানে এমন ভয়ানক একটা দৃশ্য, এটা তো আসলে কেউ দেখে সহ্য করতে পারবে না। যাই হোক, হুজুর বলে দেন যে এটা তার পক্ষে সম্ভব না, ভালো কোনো হুজুরকে যেন তারা দেখায়। তখন তারা হতাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। বাড়ি আসার পথে কোনো সমস্যা হয়নি। তারা আরও ভালো কবিরাজ বা হুজুরের খোঁজ করতে থাকেন, কিন্তু তারা পাচ্ছিলেন না। যেখানেই শোনেন যে অমুক গ্রামে ভালো কোনো কবিরাজ আছেন, সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। ওই জিনটাকে কোনোভাবে আর হাজিরই করা যায় না। সবাই সাধারণ ঝাড়ফুঁক করে বলেছিল যে আরও ভালো কোনো কাউকে দেখাতে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে, আর রাঙা মিয়ার সাথে বিভিন্ন ভয়ানক ঘটনা ঘটতে থাকে। মাঝে কিছুদিন বন্ধ থাকে, আবার ঘটনা ঘটতে থাকে। এভাবেই চলতে থাকে। বিভিন্ন সময় রাঙা মিয়া অনেক জিনিস দেখে, স্বপ্নের মধ্যে তো প্রতিনিয়তই দেখে। বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শব্দ, ঘরের চালের উপর শব্দ, উঠোনে কারো দৌড়ানোর শব্দ, এই ধরনের ঘটনাগুলো হরহামেশাই চলছিল। দেখতে দেখতে কলাইয়ের সিজন চলে আসে। কৃষকরা মাঠে কলাই বুনতে ব্যস্ত হয়ে পড়েন। এই রাঙা মিয়াও কলাই বোনেন। সেগুলো দেখতে দেখতে পাকাও শুরু করে। তখন রাঙা মিয়া চিন্তা করেন এগুলো তো রাত্রেবেলা পাহারা দেওয়ার দরকার, না হলে তো চুরি হয়ে যেতে পারে। এই ভেবে তিনি তার জমির উপর একটা কুঁড়ে ঘর তৈরি করেন, সেখানে থেকে ফসল পাহারা দেওয়ার জন্য। তিনি বেশ কয়েকদিন পাহারা শুরু করে দেন। তো শুরু কিন্তু একা করেননি, প্রতিদিন তার সাথে তার এক বন্ধু পাহারা দিত। কিন্তু হঠাৎ করে সেই বন্ধু অসুস্থ হয়ে পড়ায় তিনি আর আসতে পারেননি এক রাত্রে। তো ওই দিন রাত্রে রাঙা মিয়া একাই যান ফসলের ক্ষেতটা পাহারা দিতে। সাথে তিনি তার 3টা গরু নিয়ে যেতেন সবসময়ই। তো গরুগুলোকে রাত্রেবেলা ছেড়ে দিতেন, তারা ওই মাঠের মধ্যে ওদের মতো করে ঘাস লতা পাতা খেত। তো ওই দিন রাঙা মিয়ার বাড়ির লোক তাকে নিষেধ করেন যেতে, কিন্তু রাঙা মিয়া তাদের কথা অমান্য করেই যান, কারণ কলাই তো পেকে গেছে, এখন না গেলে তো আসলে ক্ষতিই হতে পারে। এদিকে রাঙা মিয়া কুঁড়ে ঘরের কাছে চলে যান, গিয়ে গরুগুলোকে ছেড়ে দেন প্রতিদিনের মতো। তো তিনি কুঁড়ে ঘরের ভেতর চলে যান, চিন্তা করেন যে উনি আর বেরোবেন না। তো কিছুক্ষণ পর ওনার প্রকৃতির ডাক চলে আসে, এবং এই জন্য উনি কুঁড়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে যখন এসেছেন, তখন হঠাৎ এক বিকট গর্জন উনি শোনেন। পেছন দিকে উনি তাকান, গর্জনটা পেছন দিক থেকে এসেছিল বলে ওনার কাছে মনে হয়। পেছনে তাকিয়ে তিনি যা দেখেন, তাতে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি দেখেন ওই যে অবয়বটা যেটা তার পেছনে লেগে আছে, সেটা হাওয়ায় ভাসতে ভাসতে তার দিকে এগিয়ে আসছে।
এবার তার উচ্চতা ছিল অনেক, এতটাই ছিল যে মনে হচ্ছিল এই জিনিসটা তাকে হাতের তালুতে বন্দি করে ফেলতে পারবে, এত উচ্চতা, মানে এরকম শরীর বড় ছিল ওই সময়। সেই অভাবটা তার দিকে হুঙ্কার দিতে দিতে তেড়ে আসছিল। রাঙা মিয়া এটা দেখে এক দৌড়ে কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং দরজা বন্ধ করে দেন। তখন তিনি শুনতে পান ওই জিনিসটার ভয়ানক হুঙ্কার। ওই জিনিসটা বলতে থাকে, রাঙা মিয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলছে আর হুঙ্কার দিচ্ছে। তো রাঙা মিয়া সাহস করে কুঁড়ে ঘরের বেড়াগুলো একটু ফাঁকা করে দেখার চেষ্টা করেন। তিনি সেখান দিয়ে দেখেন যে ওই জিনিসটা কুঁড়ে ঘরের চারপাশ দিয়ে হাওয়ায় ভাষার হুঙ্কার দিচ্ছে। কিন্তু অদ্ভুত একটি বিষয় খেয়াল করেন যে তার যে 3টা গরু, এই গরুগুলো কোত্থেকে যেন ছুটে এসেছে এবং কুঁড়ে ঘরের 3 পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ওই গরুটার দিকে মানে তাকিয়ে ফসফস শব্দ করছে। সাধারণত গরুগুলো অতি প্রাকৃত কোনো জিনিস দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ছোটাছুটি শুরু করতে থাকে। অথচ এই 3টা গরু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘাস খাচ্ছিল বা তাদের মতো করে খাবার খাচ্ছিল, কিন্তু এই 3টা গরু এখানে এসে ওই ভয়ানক গরুর দিকে তাকিয়ে ফসফস শব্দ করছে, মানে রেগে ফসফস শব্দ করছে। এটা দেখে রাঙা মিয়া খুব অবাক হন এবং ওই গরুগুলোর প্রতি উনি বেশ অনুরক্ত হয়ে যান, তাদের প্রতি আরো ভালোবাসা জাগে যে আমার এই গরুগুলো এই সময়ে পালিয়ে না গিয়ে এখানে এসে এরকম করছে, এর কারণটা কি এটা উনি বুঝতে পারেন না। তো তার কাছে এতটুকু মনে হয় ওই জিনিসটা রাঙা মিয়াকে যেহেতু আক্রমণ করতে এসেছে, ওই গরুগুলো তাকে কোনোভাবে মালিককে হেফাজত করার চেষ্টা করছে। এভাবে বেশ কিছুক্ষণ চলে। এভাবেই আস্তে আস্তে সকাল হয়ে যায়। রাঙা মিয়া ঘরের থেকে আর বের হন নাই। সকাল যখন হয়ে যায়, মানে ফজরের আজান যখন হয়ে গেছে, তখন ওই জিনিসটা ওখান থেকে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই জিনিসটা ওই ঘরের মধ্যে কিন্তু ঢুকতে পারেনি, বাইরে থেকেই হুঙ্কার ছাড়ছিল আর কি। রাঙা মিয়া গরুগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন, সবাইকে সবকিছু খুলে বলেন। ওই গরুগুলো কোনো অস্বাভাবিক গরু ছিল না, তারই পালিত গরু, কিন্তু গরুগুলোর এরকম আচরণ দেখে সকলকে উনি বলেন যে গরুগুলো কেন এরকম আচরণ করলো আমার ঠিক বোধগম্য হলো না, তবে মালিকের প্রতি ভালোবাসা থেকেই হয়তো বা তারা এই কাজটি করেছে। যাই হোক, এর মধ্যে বাড়ির সকলে তাকে তো খুব রাগারাগি করছে যে তাকে বারবার তো বলা হয়েছিল উনি যেন না যান। তো ওই দিনই তারা বেশ দূরে একজন কবিরাজের সন্ধান পান, ঠিক করেন যে পরের দিন সেখানে যাবেন। কিন্তু ওই রাতেই ঘটেছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাঙা মিয়া ও তার স্ত্রী শুয়ে আছেন। ওই দিন আর উনি কলাই ক্ষেত পাহারা দিতে যান নাই, যেহেতু আগের রাতে এরকম একটা ভয়ানক ঘটনা ঘটেছে। তখন রাঙা মিয়ার স্ত্রীর ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই তার স্ত্রী তাকে একা ঘরে রেখে ওয়াশরুমে যান। ওয়াশরুম যেটা গ্রামের সাধারণ ওয়াশরুম, ঘর থেকে একটু বাইরে হয়। তো উনি ওয়াশরুমে গিয়েছেন, হঠাৎ করে তিনি ঘরের মধ্যে থেকে তার স্বামীর বিকট গোঙানির শব্দ শুনতে পান। তিনি ওয়াশরুমে না গিয়ে দ্রুত ঘরে চলে আসেন। এসে যা দেখেন এটা কোনোভাবেই সহ্য করার মতো নয়। তিনি দেখেন তার স্বামী বিছানায় শোয়া, কিন্তু তার হৃৎপিণ্ড বরাবর বুকের উপর বড় একটা ছিদ্র হয়ে আছে, আর সেখান থেকে রক্ত গলগল করে পড়ছে। তখন তিনি তার পেছন থেকে, মানে ঘরের বাইরে থেকে একটা কথা শুনতে পান। তখন তিনি ঘুরে পেছনের দিকে তাকান, দেখেন সেই জিনিসটা, ওই অবয়বটা। সে বলছে, বলছিলাম না যে ওকে আমি ছাড়বো না, আমি আমার কাজ করে গেলাম। এই বলে ভয়ঙ্কর এক বিকট হাসি দেয় এবং রাঙাইমার স্ত্রী দেখে ওই জিনিসটার খুরের মতো যেই হাত, ওইখানে কিছু একটা আছে যেটা থেকে রক্ত ঝরে পড়ছে। রাঙামিয়ার স্ত্রীর আর বুঝতে বাকি রইল না যে এটা তার স্বামীর বুকের মধ্যে থেকেই কোনো একটা জিনিস বের করে নিয়ে হয়েছে। এরপর তিনিও চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। পরবর্তী তার হুঁশ ফিরলে দেখেন সবাই তার চারপাশে, আর রাঙামিয়া নিথর শরীরটাও পড়ে আছে। পরে রাঙামিয়াকে গোসল করানো হয়, দাফন কাফন করানো হয়। অবাক করা বিষয় হচ্ছে, রাঙামিয়ার শরীরের ভিতর থেকে হৃৎপিণ্ডটা নিয়ে যাওয়া হয়েছিল, আর এই হৃৎপিণ্ডটা আর কোথাও পাওয়া যায়নি। আর রাঙামিয়ার মৃত্যুর পর তার পরিবারের সাথে আর কোনো ভয়ানক ঘটনাও ঘটেনি, ওটা থেমে যায়। রাঙামিয়ার মৃত্যুর সাথে সাথেই ওই জিনিসটার ইতি ঘটে। তো এটাই ছিল রাঙামিয়ার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই পৃথিবীতে অনেক ভয়ানক ঘটনাই ঘটে। কখনো কখনো
সেই ঘটনাগুলোর সলিউশন করা যায় বুঝিয়ে শুনিয়ে, বা অনেক সময় আমরা দেখেছি যে তাদেরকে কোনো জিনিস দিতে হবে, দিলে চলে যাবে। কিন্তু যেখানে আসলে আত্মসম্মানের প্রশ্নটা চলে আসে, তখন কেউ আসলে তার জায়গা থেকে ছাড় দিতে চায় না। এই জিনটার বেলায়ও এই ঘটনাটি হয়েছিল, যেহেতু তার আত্মসম্মানে আঘাত লেগেছে, এই কারণে সে তার অবস্থানে অনড় ছিল, কোনোভাবেই সে তার প্রতিশোধ না নিয়ে যাবে না, সেটা সে করেও ছিল। আর যেহেতু রাঙ্গা মিয়াকে হত্যা করার পর ওই পরিবারের কারোর সাথে আর কোনো ভয়ানক ঘটনা ঘটেনি, এই কারণে ওই পরিবারের কোনো সদস্যও নতুন করে কোনো কবিরাজের কাছে যাননি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ ইমরান হোসেন ভাই, চমৎকার একটি ঘটনা লিসেনারদের উদ্দেশ্যে আপনি পাঠিয়েছেন। আশা করছি লিসেনারদের কাছে ঘটনাটি ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে দিতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে। এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে কি আপনারা আমাদের পরিবারের সদস্য তো হয়ে যেতে পারেনি, সেই সাথে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthewholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। কোনো ভয়েস কলে, স্পেশালি মেসেঞ্জার, তারপর হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভয়েস কলে, অথবা এই তিনটা অপশনে লিখে ঘটনা আমরা নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। ইমেল ছাড়া অন্য কোনোভাবে ঘটনা নিলে আমাদের পক্ষে সেটা মেনটেন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, যার কারণে ইমেল করেই আপনাদেরকে কষ্ট করে হলেও ঘটনা পাঠাতে হবে। আর কিভাবে ইমেল করতে হবে অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না, সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনার ইউটিউবে 1 মিনিটের ছোট্ট ছোট্ট টিউটোরিয়াল রয়েছে বা 2 মিনিটের টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এটা খুবই সিম্পল একটা ওয়ে ইমেল করাটা, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তবে রেকর্ড ফাইল যদি একটু বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি অ্যাটাচমেন্টে গিয়ে দেখেন যে এটা হচ্ছে না, তখন এটাকে গুগল ড্রাইভ করে লিঙ্কটা শুধু ইমেল করে দিবেন। তবে অবশ্যই আপনাদের এই লিঙ্কটার অ্যাক্সেস কিন্তু পাবলিক করে দিতে হবে, তা না হলে কিন্তু আমরা সেখানে ঢুকে ওই ঘটনাটা শুনতে পারবো না। তো এটাই প্রক্রিয়া। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম।